আজকে যত না বোঝাবো তার চেয়ে বেশি মুখস্থ করতে হবে, ঠিক আছে? ডিপিএসপি মানে আমরা পার্ট 4-এ চলে এসেছি, ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3-তে ছিল। তার আগে স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, তারপরে হয়েছিল সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, তারপরে হচ্ছে ডিপিএসপি। ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে মেইন ডিফারেন্স গুলো জানতে হবে, আর এখান থেকে কোয়েশ্চেন কোন জায়গা থেকে আসে সেগুলো একটু ভালো করে দেখবে। হ্যাঁ, আচ্ছা, পার্ট 4-এ আছে আর্টিকেল কত থেকে কত। এটা শুধুমাত্র পার্ট 4 বলেই নয়, কনস্টিটিউশনের যতগুলো পার্ট আছে প্রত্যেকটা কিন্তু মানে কোন আর্টিকেল কত থেকে কত কন্টেন্ট করে আছে সেটা জানতে হবে। আরেকটা কি, এই কোয়েশ্চেন গুলো খুব আসে দেখেছো, যে আইডিয়া গুলো কোথা থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপির আইডিয়াটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, তাই তো? এবার একবার মেন্সে নয়, এটা সম্ভবত ইউপিএসসি কোয়েশ্চেন, যে আয়ারল্যান্ড আবার কোথা থেকে ধার করেছে। ঠিক আছে, আয়ারল্যান্ড আবার ধার করেছে স্পেন থেকে। তো এই নেক্সট কোয়েশ্চেনটা একটু টাফ হয়ে যায় পরীক্ষায় এলে, যাই হোক এটা দেওয়া আছে, অসুবিধা নেই। তো নর্মালি প্রিলিমস লেভেলের কোয়েশ্চেন হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। ডিপিএসপি কে কি হিসাবে বলেছে? ডিআর আম্বেদকর, আমাদের বিআর আম্বেদকর নোবেল ফিচার হিসাবে কনসিডার করা হয়েছে। তো মেইন যেটা তফাৎ বলছিলাম, যে এফআর এবং ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ একটা সরকার এর যে সমস্ত নীতি, হ্যাঁ, সেই নীতিটা যার উপর বেস করে তৈরি সেটাই হচ্ছে ডিপিএসপি। একটা রাজ্য হতে পারে বা একটা দেশ, যাই কিছু বলি না কেন, তার যে নীতিগুলো, সেই নীতিগুলো যে সমস্ত জিনিসের উপর দাঁড়িয়ে রয়েছে সেটাকে আমরা ডিপিএসপি। এবার ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে মেন ডিফারেন্স কি, যদি মানে একটা লাইনে আমাকে বলতে বলে তাহলে কি বলবো? ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির মধ্যে মেন ডিফারেন্স যেটা, না, ফান্ডামেন্টাল রাইটস যদি কোনো কারণে লঙ্ঘন করা হয় তাহলে তুমি সেক্ষেত্রে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারো, ঠিক আছে? মানে এটা হচ্ছে এনফোর্সেবল। কিন্তু ডিপিএসপি হচ্ছে মানে এনফোর্স করা যাবে না, মানে তুমি দাবি করতে পারো না। তার মানে আরেকটা কথা বলা হয় যে এটা জাস্টিসিয়েবল, এফআরটা হচ্ছে জাস্টিসিয়েবল, ঠিক আছে? আর ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল। এই ডিফারেন্সটা ভালো করে একটু বুঝতে হবে। জাস্টিসিয়েবল মানে এনফোর্সেবল বাই কোর্ট। কোনো কারণে যদি ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হয় তাহলে যে কোনো ব্যক্তি হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে যেতে পারে। এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল গুলো কিন্তু আসে। ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হলে এই যে যে কোনো ব্যক্তি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারে, সেটা কত নম্বর আর্টিকেল লেখা আছে? একটা আর্টিকেল 226 আর সুপ্রিম কোর্ট হচ্ছে আর্টিকেল 32। ওফ, চন্দন চলে এসছে, আমি ভাবলাম চন্দন নেই কোথায় আছে। আচ্ছা, যাই হোক, হাইকোর্ট হচ্ছে 226 আর এটা হচ্ছে 32। এটা যে কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে, প্লাস পরীক্ষায় কোয়েশ্চেন গুলো আসে, ঠিক আছে? কনস্টিটিউশন পুরোটাই কিন্তু দাঁড়িয়ে আছে আর্টিকেলের অ্যামেন্ডমেন্ট। কেউ যদি মানে চোখ কান বুঝে আর্টিকেলের অ্যামেন্ডমেন্ট মুখস্থ করে নেয় না, তার 50% পড়া শেষ। 50% পড়া তার ওখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে? বাকি ওই খুচখাচ একটু আধটু বাকি থাকে আর কি। আচ্ছা, সুপ্রিম কোর্ট এটা 32-তে 226। ডিপিএসপি এই ধরনের কোনো কথা বলা নেই, এবং কেন বলা নেই যেটা, যে যদি এগুলোকে এনফোর্স করতে হয় তাহলে কিন্তু সরকারের মানে মেইন যে কারণ কেন এটাকে করা হলো না, যদি এটাকে এনফোর্স করতে চায় তাহলে সরকারের একটা ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, ভালো মতো ফিনান্সিয়াল সাপোর্ট দরকার। সেটা যদি না থাকে তাহলে সেটাকে এনফোর্স করতে পারবে না, যেটা এফআর এর ক্ষেত্রে ছিল না, ঠিক আছে? আচ্ছা, দ্য ডিপিএসপি এমবডি দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। মানে সবসময় ওয়েলফেয়ার স্টেট মানে আমরা বুঝি যে সেখানে বড় লোক এবং গরিব লোক, অর্থাৎ রিচ এবং পুয়ার, এদের মধ্যে যাতে মানে তফাৎটা কমে, ডিফারেন্সটা যাতে কমে, হ্যাঁ, ইনইকুয়ালিটি যাতে কমে যায়, সেই জন্য কি হয়, মানে পুয়ার দিকে বেশি করে হেল্প করা। হ্যাঁ, এবং এখন আমরা দেখি সমাজের মধ্যে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য নানা রকম স্কিম সরকার লঞ্চ করে। তো সেইটা মানে ডিপিএসপি পলিসির মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে? কিন্তু
নট দ্যাট অফ এ পুলিশ স্টেট। পুলিশ স্টেটে সেই ধরনের নীতি কিন্তু ওই ওয়েলফেয়ার স্টেটের নীতি কিন্তু চলে না। পুলিশ স্টেট মানে হচ্ছে যার পয়সা, যার জোর, যার সম্মান, তারই সবকিছু, ঠিক আছে। এবং এই ব্যাপারটা কোথায় ছিল, পুলিশ স্টেট ব্যাপারটা মানে আমরা জমিদারি সিস্টেম কলোনিয়াল এরাতে পেয়েছি। তো জমিদারি সিস্টেম, সমাজের একটা শ্রেণীর মানুষের হাতে খুব পয়সা, আর একটা শ্রেণীর হাতে মানুষের পয়সা নেই, এবং যার হাতে পয়সা তার প্রভাব প্রতিপত্তি বেশি, তার সম্মান বেশি। এই জিনিসটা কিন্তু কলোনিয়াল এরাতে পেয়েছি। বর্তমান যুগে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু সেটাকে সবসময় গভর্নমেন্টের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ থাকে যে যাতে রিচ এবং পুরের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কমানো যায়, ঠিক আছে। আচ্ছা, মেইন যেটা তফাৎ এবার একটু বলি, যে এই ডিপিএসপির যে প্রিন্সিপাল গুলোকে, সেগুলোকে মানে কতগুলোতে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটাকে বলা হয় সোশ্যালিস্ট প্রিন্সিপাল বা সোশ্যালিস্টিক প্রিন্সিপাল, যেটাকে আমরা বলি সমাজতান্ত্রিক, হ্যাঁ। আরেকটা হচ্ছে গান্ধিয়ান প্রিন্সিপাল, এবং আরেকটা হচ্ছে লিবারেল ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। এই তিনটে ইয়েতে ভাগ করা হয়। পরীক্ষায় অনেক সময় কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেয় যে কোন আর্টিকেলটা কোন প্রিন্সিপাল, এটা বলা অনেক সময় খুব মানে চাপে পড়ে যাই আমরা, যে কোনটা কোন প্রিন্সিপাল। তারই মধ্যে একটু মনে রাখার চেষ্টা করবে। মেইন যেটা মনে রাখবে যে গান্ধিয়ান প্রিন্সিপালটাকে ভালো করে মনে রাখবে, কারণ ফোকাস ওটাকেই বেশি করা হয়, ঠিক আছে। এবার সমাজতান্ত্রিক প্রিন্সিপাল গুলোর মধ্যে প্রত্যেক যদি বলে প্রত্যেকটা আর্টিকেল কে মুখস্থ করতে হবে, মুখস্থ করার এই যে আমি যেগুলো রেড কালারে দিয়েছি সেগুলো মুখস্থ করতেই হবে, ঠিক আছে। তারপরে তোমার যেমন মেমোরি ক্যাপাসিটি, ঠিক আছে। কাউকে আমি যদি বলি সবকটা মুখস্থ করো, তাহলে কারোর যদি মেমোরি ভালো থাকে, মানে করে অনেকদিন মনে রাখতে পারো, তাহলে করবে, ঠিক আছে। কিন্তু ওই রেড কালার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই করবে, মানে সেগুলো পরীক্ষা অনেক সময় কোয়েশ্চেন আসে। তো আর্টিকেল 38 কি বলছে ফার্স্ট একটু দেখে নি। ওয়েলফেয়ার অফ দ্য পিপল বাই সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিস, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিচার, ঠিক আছে। এন্ড টু মিনিমাইজ ইনইকুয়ালিটিস ইন ইনকাম, ফেসিলিটিস এন্ড অপরচুনিটিস, ঠিক আছে। মানে মেন মোটো যেটা, মেন যে মোটোটা দিয়ে ডিপিএসপি টা শুরু হয়েছে সেটাই কিন্তু ফার্স্ট আর্টিকেলের মধ্যে, ফার্স্ট বলবো না, মানে স্টার্ট হয়েছে তোমার 36 থেকে, কিন্তু আমরা এখানে পড়ছি 38। প্রথম দুটো ডিপিএসপি রিলেটেড নয়, যার জন্য এখানে দেওয়া হয় না, ঠিক আছে। আচ্ছা, 38 থেকে মোটামুটি এটা স্টার্ট হচ্ছে, মেন মোটো যেটা সেটা এখানে। আর্টিকেল 39 এর মধ্যে এতগুলো পয়েন্ট বলা আছে, কিন্তু এতগুলো পয়েন্টের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন এন্ড ওমেন। অর্থাৎ একই কাজের জন্য নারী এবং পুরুষের মধ্যে কোন রকম ভেদাভেদ থাকবে না, সেটা আর্টিকেল 39 এর মানে যে 6টা আমরা বিষয়বস্তু পাচ্ছি তার মধ্যে একটা। পরীক্ষায় কিন্তু এরকমই কোয়েশ্চেন তুলে দেয় যে এটা কত নম্বর আর্টিকেলে মেনশন আছে, ঠিক আছে। এরকম ভাবে এই জিনিসটাই পুরো তুলে দেবে। এবং এছাড়াও এখানে রয়েছে দেখো রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, মানে জীবন ধারণের তোমার যে অধিকার রয়েছে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্স, যা কিছু রিসোর্স আমরা পাচ্ছি সেটার যেন মানে বিন্যাসটা ঠিকঠাক হয়। প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ ওয়েলথ, তার মানে কি বলছে যে কোনো একজনের কাছে প্রচুর পরিমাণ সম্পত্তি জমে গেল, আরেকজনের কাছে কিছু নেই, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জায়গায় তোমার সম্পত্তির যে কনসেন্ট্রেশনটা সেটা থেকে বিরত। যার জন্যই অনেক কাল আগে মানে ওয়েলথ বলতে আমরা একটা সময় কেন এখনো ল্যান্ডটাকে বুঝি, ঠিক আছে। ওয়েলথের মধ্যে কিন্তু ল্যান্ড একটা মুখ্য ভূমিকা পালন করে। তো আমরা জানি যে একটা সময় ল্যান্ড এবং ল্যান্ড রিফর্ম হয়েছিল, অর্থাৎ এই কলোনিয়াল এরা থেকে যখন আমরা বেরিয়ে আসছি তখন একটা প্রয়াস হচ্ছে ল্যান্ড রিফর্ম, যেটার মাধ্যমে কি হয়েছিল না সমাজের কিছু মানুষের কাছে প্রচুর পরিমাণে জমি ছিল। তাহলে এই ল্যান্ড এবং ল্যান্ড রিফর্ম একটা ঠিক করে দেওয়া হলো যে একটা পার্টিকুলার ব্যক্তির কাছে, সেটা আমরা জিওগ্রাফিতে পড়বো, মানে এটা জিওগ্রাফির একটা চ্যাপ্টার বা হিস্ট্রিরও একটা চ্যাপ্টার, মানে কম্বাইন্ড চ্যাপ্টার আর কি, যাই হোক। তো সেখানে পড়বো যে মিনিমাম কত ল্যান্ড আমি রাখতে পারি, ল্যান্ডের আবার ভাগ ছিল, সেই অনুযায়ী মিনিমাম কত জমি একজনের জন্য বরাদ্দ থাকতে পারে তার একটা সিলিং সেট করে দেওয়া হয়েছিল, হ্যাঁ। যার ফলে কোন একটা পার্টিকুলার ব্যক্তির কাছে যে খুব বেশি পরিমাণে জমি থাকবে এমন নয়, যেটা জমিদারি প্রথার সময় ছিল, ঠিক আছে, বা কলোনিয়াল এরার সময় ছিল, সেটা কিন্তু থাকবে না। আচ্ছা, প্রিজার্ভেশন অফ হেলথ অ্যান্ড ওয়েলথ অফ ওয়ার্কার্স অ্যান্ড চিলড্রেন এগেনস্ট ফোর্সিবল অ্যাবিউজ, মানে জোর করে কোনো কিছু লেবারকে দিয়ে বা কোনো
শিশুকে দিয়ে কাজ করানো, সেটা চলবে না। যেমন তার সাথে সাথে মানে ঠিকঠাক সে মাইনে পাচ্ছে কিনা বা তার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। মানে আমি হয়তো একজন কয়লা শ্রমিককে জোর করে খাটালাম, কিন্তু তার হেলথের কোনো ব্যবস্থা নিলাম না, কারণ এটুকু আমরা জানি যে মাইন্সে যারা কাজ করে তাদের লাইফ সবসময় রিস্ক। তো যে কাজ দিচ্ছে মালিক পক্ষ, যেই কাজ দিক, তাহলে তাকে কি করতে হবে না, তার মানে যে শ্রমিকটা কাজ করছে তাকে লাইফ ইন্স্যুরেন্স দিতে হবে, এবং যদি তার কোনো ওখানে প্রবলেম হয় শারীরিক, তাহলে তার ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র যে তাকে আমি মাইনে দিয়ে দিলাম তা কিন্তু নয়, অর্থাৎ সেই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। আচ্ছা, হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, এখানে কিন্তু মানে চিলড্রেনের একটা বড় ভূমিকা আছে। অর্থাৎ যখন মানে কোনো সন্তানকে কেউ জন্ম দিচ্ছে, মানে জন্ম দেওয়াটাই শেষ কথা নয়, তারপরে তার প্রপার মেনটেনেন্স। এবং আমরা দেখেছি এখানে দেখবো যে দুটো ভাগ, মানে চিলড্রেনের দুটো এজটাকে দুটো পার্টে ডিভাইড করা হচ্ছে, একটা 0 to 6 আর একটা হচ্ছে 6 to 14। ঠিক আছে, এই 0 to 6 এর কথা কোথায় বলা আছে? এটা বলা আছে আর্টিকেল 45 এ। ঠিক আছে, আর্টিকেল 45 যেটা ডিপিএসপির মধ্যে পড়ছে, যদিও আর্টিকেল 45 এর বিষয়বস্তু কিন্তু আগে অন্য ছিল। আর 6 to 14 এর কথা কোথায় বলা আছে? এই দুটো আর্টিকেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6 to 14 এর আর্টিকেলটা কোথায় বলা আছে? তাড়াতাড়ি, আর্টিকেল 21 এ তো। ঠিক আছে, এটা এটা কবে এসেছিল? 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তে এটা এসেছিল। ঠিক আছে, অ্যামেন্ড করার পর নতুন একটা আর্টিকেল যোগ হয়েছে। মানে যখনই দেখবে, একটা কথা বলে দিই সবাইকে, যখনই কোনো আর্টিকেলের সঙ্গে এ বি এই কথাগুলো দেখবে না, অর্থাৎ সেগুলো পরে অ্যাড হয়েছে। ধরো যখন আর্টিকেল গুলো লেখা হয়েছিল তখন 21 এর পর 22, 23 এইভাবে লেখা হয়েছে। এবার দেখলাম 21 এর সঙ্গে আর একটা জিনিস যোগ করা দরকার, মানে ওর সাথে রিলেটেড। তখন কি করবে? তারপর তার জায়গা নেই, তখন ওটা কি করে দিলে 21 করে দিলে। ঠিক আছে, এইভাবে যখনই কোনো অ্যামেন্ডমেন্ট হয় আর্টিকেল গুলো কিন্তু আছে। 9A তে কি থাকে? মিউনিসিপ্যালিটি, না ওটা 10 এ মিউনিসিপ্যালিটি। আর 9B তে? মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, না, কোঅপারেটিভ। হ্যাঁ কোঅপারেটিভ, সরি কোঅপারেটিভ। ঠিক আছে, তো এই পার্টের কথা বললাম, আর এখানে আমরা আর্টিকেলের কথা বলছি। যাই হোক, তো এই জিনিসগুলো পরপর যখন নতুন কোনো জিনিস অ্যাড হয় সেটা কিন্তু ওইভাবে অ্যাড হতে থাকে। এটা পার্টের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আর্টিকেলের ক্ষেত্রে। শিডিউলের কথা বললেন না স্যার, পঞ্চায়েতি রাজ, যেটা একটা শিডিউলের কথা বললেন না? পঞ্চায়েতি রাজ বলো। যেটা আপনি এখন বললেন ওই 9, ওটা শিডিউল বললেন তো, না আর্টিকেল? না না, ওটা ওটা পার্ট পার্ট পার্ট। স্যার আর্টিকেল 40 তে থাকে না একটা পঞ্চায়েতি রাজ? আর্টিকেল কত? আর্টিকেল 40। হ্যাঁ, এখানে এখানে ডিপিএসপির মধ্যে পঞ্চায়েতের কথা আর্টিকেল 40 তে হ্যাঁ। বলা আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা দেখো একদম গান্ধিয়ান প্রিন্সিপাল ওটা পাবো, আর্টিকেল 40 তে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলা আছে। তাহলে যদি এরকম প্রশ্নটা আসে যে ডিপিএসপির কোন আর্টিকেল পঞ্চায়েতি রাজ সিস্টেম রিলেটেড, ঠিক আছে, বা সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েতি রাজ সিস্টেম মানেই হচ্ছে বা মিউনিসিপ্যালিটি মানেই হচ্ছে সেলফ গভর্নমেন্ট, এই ব্যাপারটা বোঝায়। ঠিক আছে, সেটা ডিপিএসপি তে আর্টিকেল 40 তে মেনশন করা আছে। আর যদি বলো মানে চাইল্ড কেয়ার, তাহলে চাইল্ড কেয়ার হচ্ছে 0 to 6, সেখানে এজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কত বছর থেকে কত বছর, 0 to 6, তাহলে সেটা বলা আছে আর্টিকেল 45। এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে, মানে সবগুলোই যে পরীক্ষা আসে তা নয়, তোমাকে দেখতে হবে যে কোন কোন আর্টিকেল গুলো আসছে এবং সেগুলোকে ফোকাস করতে হবে। আমাদের মানে কনস্টিটিউশনে চিলড্রেন এবং ওমেন রিলেটেড যে সমস্ত আর্টিকেল গুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যেমন এখানে দেখো, তাহলে 39-এ তুমি দেখেই বুঝতে পারবে যে আসার মতো আর অন্য কিছু নেই, কিন্তু এই যে লাল কালারে যেটা দিয়ে দিয়েছি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক ফর মেন এন্ড ওমেন, এটা আর্টিকেল 39-এ মেনশন আছে, এটা কিন্তু যেন মনে থাকে। আচ্ছা, 39A তে কি বলছে? ঠিক আছে, এটা 39-ই 6টা জিনিস। এবিসিডি মানে কি 39A বলে কেউ ভেবে নেও না, আমি এবিসিডিটা পয়েন্ট হিসাবে দিয়েছি।
ঠিক আছে, এ বি সি ডি ই এফ, মানে এখানে 6টা বিষয় বলা আছে। এবার তোমার আর্টিকেলের যেমন আলাদা হয় 39A, মানে পরে আর্টিকেলটা অ্যাড হয়েছে, সেটা কি বলছে, প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড টু দা পুয়ার। ঠিক আছে, মেন কথা যেটা ফ্রি লিগাল এড, অর্থাৎ বিনা পয়সায় কাউকে চিকিৎসা দিচ্ছ, কাউকে মানে গরিবদের, সেটা হচ্ছে আর্টিকেল 39A তে বলা আছে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু আর্টিকেল 39A টাও কিন্তু ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি বলতে বলতে যাব, সেগুলো একটু ফোকাস করো। আর লাল কালিতে আমি এমনি মার্ক করে দিয়েছি। আচ্ছা, আর্টিকেল 41 সিকিউর দ্য রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন, পাবলিক অ্যাসিস্ট্যান্ট ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, সিকনেস এন্ড ডিসেবলমেন্ট। মনে রাখার দরকার নেই এত কিছু। আর্টিকেল 42 হিউম্যান কন্ডিশন ফর ওয়ার্ক এন্ড ম্যাটারনিটি রিলিফ। ঠিক আছে, হিউম্যান কথাটার মানে হচ্ছে কি মানবিক, মানে এমন একটা পরিবেশে, মানে এমন ভাবে কাউকে কাজ করিও না যেটা অমানবিক হয়ে যায়, সেরকম ধরনের কোনো কাজ কিন্তু, মানে আমরা যখন কাজ করি তার একটা পরিবেশটা যেন ঠিকঠাক থাকে, সেটা কখনোই, মানে হয়তো অনেক লেবার কাজ করে, বিভিন্ন অর্গানাইজেশন হয়ে কাজ করে, তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু সেই পরিশ্রমটা এমন পর্যায়ে না পৌঁছে যায় যেটা অমানবিক হয়ে যায়, সেটার কথা এখানে বলেছে। আচ্ছা, টু সিকিউর এ লিভিং ওয়েজ, এ ডিসেন্ট স্ট্যান্ডার্ড অফ লাইফ ফর অল ওয়ার্কার্স, এই জিনিসটা মাথায় রাখতে হবে। টু সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, দেখো এইখানে 43 মানে নতুন একটা অ্যাড হয়েছে, তাই তো। টু সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, মানে ইন্ডাস্ট্রিজ হয়ে আমি কাজ করব অথচ ম্যানেজমেন্টের কোনো ভূমিকা থাকবে না, সেটা কিন্তু নয়। মানে অনেক সময় কি হয় যে ওয়ার্কার্স বা লেবার্স যাদের কথা আমি বলছি, তারা শুধুমাত্র কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে কাজ করে যায় বা কোনো একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়তো দেখা গেল গুটি কয়েক লোকের ভূমিকা, সেই ব্যাপারটা যেন না হয়। ঠিক আছে, আচ্ছা, টু ইনক্রিজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড পাবলিক হেলথ, এটা আর্টিকেল 47 এ বলা আছে। তাহলে এর মধ্যে শুধু আমার কি এই দুটো জিনিস ভালো করে পড়বে, আর বাকিগুলো 43 এটা একটু পড়বে, কারণ এই যেহেতু এটা নতুন অ্যাড হয়েছে, বাকিগুলো অতটা পড়ার দরকার নেই, জাস্ট রিডিং মারবে। কারণ এত পড়তে পারো কিন্তু এত মনে রাখতে পারবে না, পরীক্ষার সময় প্রত্যেকটা অনেক আর্টিকেল আছে, তা আমাকে একটু বেছে বেছেই পড়তে হবে সেক্ষেত্রে। যেমন গান্ধিয়ান প্রিন্সিপালের ক্ষেত্রে, ঠিক আছে, অনেকগুলো আর্টিকেল কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখো আর্টিকেল 40, এ তো মানে মারাত্মক ভাবে ইম্পর্টেন্ট। টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত এন্ড এনেবল দেম টু ফাংশন অ্যাজ সেলফ গভর্নমেন্ট। সেলফ গভর্নমেন্ট কথাটা কোথা থেকে এসছে, মানে এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম এলো, সেটা কেন এলো, ফার্স্ট আমাকে একটু ভাবতে হবে যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা কেন আসছে। না, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ ক্ষমতাটাকে তুমি নিজের হাতে না রেখে, ক্ষমতাটাকে নিজের হাতে না রেখে কি করছি, আমি হায়ারার্কি অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। ঠিক আছে, যেমন সেন্টার করলো কি, মানে ক্ষমতাগুলো স্টেটের হাতে দিয়ে দিল, কিছু কিছু ক্ষমতা নিজের হাতে রাখলো, কিছু স্টেটের হাতে বা কিছু দুজনকারী হাতে, যার জন্য আমরা বলি, মানে সেই অনুযায়ী 3টে লিস্টে ভাগ করি, যে একটা স্টেট লিস্ট, একটা কনকারেন্ট লিস্ট, আর একটা ইউনিয়ন লিস্ট। ঠিক আছে, এই 3টে পর্যায়ে ভাগ করি, মানে কার হাতে কোন ক্ষমতাটা আছে। ঠিক আছে, তার মানে কি স্টেটের হাতে কিছু কিছু ক্ষমতা চলে গেল। এবার স্টেটও যদি জিনিসটাকে ডিস্ট্রিবিউট না করে, তা স্টেট কিরকম ভাবে ডিস্ট্রিবিউট করবে, বা স্টেট একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করবে। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্ষমতাটা দিয়ে দেবে, একটা ডিস্ট্রিক্টের একজন ডিএম, সে সবকিছু দেখছে। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিক্ট থেকে আস্তে আস্তে নামতে নামতে আমরা কোথায় চলে গেলাম, ভিলেজ লেভেলে চলে গেলাম। ঠিক আছে, তাহলে ভিলেজ লেভেলে যে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত, তাই তো। ব্লক লেভেলে যেটা পাই সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, তারপর সাব ডিভিশন লেভেলে কিছু নেই, আবার ডিস্ট্রিক্ট লেভেলে আমরা পাই জেলা পরিষদ। তাহলে এই যে ক্ষমতার আস্তে আস্তে আমি ভেঙে দিলাম, হ্যাঁ, বা ডিসেন্ট্রালাইজ করলাম, সেটাকেই বলছে ডিসেন্ট্রালাইজেশন। এবং তখন তাদের কি হচ্ছে, নিজের একটা সরকার গড়ে উঠছে বা নিজেরা সেটাকে চালাতে পারছে, ওই জন্য বলছে সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, এইটা আর্টিকেল 40 তে বলা আছে। আর্টিকেল 43 এখানেও ছিল, আর্টিকেল 43 এখানেও ছিল, আর্টিকেল 43 এখানেও আছে। তাহলে কি তফাৎটা কি, না আর্টিকেল 43 বিষয়বস্তু রয়েছে,
কিন্তু কোনোটা সোশ্যালিস্ট প্রিন্সিপালের মধ্যে পড়ে, কোনোটা গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ে। তাহলে গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে কি পড়ে? গান্ধী যে সমস্ত কাজগুলোকে প্রমোট করেছিল, দেখো, টু প্রমোট কটেজ ইন্ডাস্ট্রিজ ইন রুরাল এরিয়াস। কটেজ ইন্ডাস্ট্রি কোনগুলো? আগের জিওগ্রাফি ক্লাসে আলোচনা হচ্ছিল যে কটেজ ইন্ডাস্ট্রি কোনগুলো? ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, বলো একটু। ওই কুটির শিল্পগুলো গ্রামের। হ্যাঁ, শিল্প, কুটির শিল্প মানে তোমার কি বলবো, হাতের কাজ, তারপর বিভিন্ন ওই কেউ মাদুর বুনছে, কেউ মোড়া তৈরি করছে, এই বিভিন্ন ভাবে মানে র মেটেরিয়াল যেগুলো সেগুলো কিন্তু সব আমার ভিলেজ থেকে আসছে। এটা নয় এরকম নয় যে ওই শিল্পটা বানানোর জন্য আমার বাইরে থেকে কোনো র মেটেরিয়ালস আসছে, তা নয়, অর্থাৎ পুরোটাই আমার দেশীয়। তাহলে দেশীয় র মেটেরিয়ালস জিনিসপত্র দিয়ে যা কিছু তৈরি করবো সেটাই কিন্তু কটেজ ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে। ঠিক আছে। আচ্ছা, 43B, 43B এখানে 43 চলে এসেছিল। 43B কি বলছে? টু প্রমোট কোঅপারেটিভ সোসাইটিস। কোঅপারেটিভ সোসাইটিস এটাও বলছে 43 তে। তাহলে এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। 40 ইম্পর্টেন্ট, 43 টু প্রমোট। 43 পরপর পড়ে নেবে, এখানে যে পার্টটা সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এইটা ইম্পর্টেন্ট। 43B টু প্রমোট কোঅপারেটিভ সোসাইটি। আর কি আছে? 46 অতটা ইম্পর্টেন্ট নয়, টু প্রমোট এডুকেশন এন্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ এসসি এসটি এন্ড প্রোটেক্ট দেম ফ্রম সোশ্যাল ইনজাস্টিস এন্ড এক্সপ্লয়টেশন। অর্থাৎ সামাজিক অবিচার তুমি তাদের উপর করতে পারবে না, আরেকটা তাদেরকে কোনোভাবে শোষণ করতে পারবে না। অর্থাৎ এসসি এসটি মানেই মানে আমরা ভেবে নিই যে তাদের স্ট্যান্ডার্ড অনেক লো বা পিছিয়ে পড়া শ্রেণী। মেন কথা যেটা আমরা ভেবে নিই হচ্ছে পিছিয়ে পড়া শ্রেণী। ঠিক আছে, পিছিয়ে পড়া শ্রেণী হতে পারে, কিন্তু তাদের কোনোভাবে এইসব কিছু করা যাবে না। আর্টিকেল 47 খুব ইম্পর্টেন্ট, টু প্রোহিবিট দ্য কনজাম্পশন অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এন্ড ড্রাগস ইনজুরিয়াস টু হেলথ। যেটা আমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেই ধরনের কোনো পদার্থ তুমি পান করতে পারবে না বা ড্রাগস নিতে পারবে না। ঠিক আছে, এটা এটা আর্টিকেল 47 কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং 48ও এই কারণে ইম্পর্টেন্ট যে প্রোহিবিট দ্য কাউ স্লটার calves and other milch and drought cattle and to improve their breed। মানে কোনোভাবে তাকে হত্যা করা যাবে না, এই গরু বা বাছুর বা অন্যান্য এসব দুগ্ধবতী বা ভারবাহী পশু, যে কোনো পশুকে হত্যা করা যাবে না, এবং তারা যাতে প্রজনন করতে পারে সেই ধরনের, অর্থাৎ তাদের সংখ্যা বৃদ্ধির সে একটা প্রচেষ্টা আমাদেরকে থাকতে হবে। কারণ এই জিনিসটা কেন দিয়েছে? কারণ এই জিনিসটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টকেও উন্নত করে। মানে এনভায়রনমেন্টের পলিসি যে সমস্তগুলো আছে তার মধ্যেও এগুলো আছে যে কোনো পশুকে হত্যা করার মাধ্যমে কি হচ্ছে, সিস্টেমটা নষ্ট হয়ে যায়, মানে আমাদের ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায়, বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র নষ্ট হলে কি খাদ্য খাদক সম্পর্কটা কোনোভাবে ব্যালেন্সটা নড়ে যাবে। ঠিক আছে, আর প্রজননের ব্যবস্থা করতেই হবে, যার জন্য এই বিভিন্ন ভাবে আমরা এই ন্যাশনাল পার্ক, তারপরে স্যাংচুয়ারি, এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছে ওই জন্য। তাহলে সেটা বলছে আর্টিকেল 48। তাহলে এখানে আমি কি কি বলবো? প্রথম তিনটে আর্টিকেল পড়বে, আর্টিকেল 47 পড়বে, 48 পড়বে। 48 এনভায়রনমেন্ট রিলেটেড, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট। আর এই যে ইনটক্সিকেটিং ড্রিঙ্কস এন্ড ড্রাগস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, পরীক্ষায় ইউনিফর্ম সিভিল কোড, ইউনিফর্ম সিভিল কোড, সিভিল ইউনিফর্ম সিভিল কোড মানে সেটা কি বলতে চাইছে? সব ধর্মের লোকের একই আইন ফলো করতে হবে। একই আইন ফলো হবে, তাই তো? এবং মানে ইকোনমিক দিক থেকে যাই বলি না কেন, মানে কারোর ক্ষেত্রে যেন সেটা আলাদা রকম না হয়। ইউনিফর্ম সিভিল কোড মানে কোন রকম যে একটা পার্টিকুলার কোড সেরকম কোনো ব্যাপার না, মানে এটা যাতে সব মানুষের ক্ষেত্রে সমানভাবে হয়, ইকোনমিক দিক থেকে যেন সবাই একই জায়গায় থাকে, বা যখন কোনো নিয়ম কানুন হবে সেটাও যেন সবার ক্ষেত্রে একরকমই হয়, এই জন্য ইউনিফর্ম সিভিল কোড। এটা কিন্তু পরীক্ষায় প্রচুরবার কোয়েশ্চেন এসছে অলরেডি। ঠিক আছে, অতএব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখবে প্রিভিয়াস পেয়ার হাঁটবে, এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে। ঠিক আছে, আর্টিকেল 45 পেয়ে যাবে। আর্টিকেল 45 অলরেডি বলে দিচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, এজটা মনে রাখবে 0 to 6। আচ্ছা, 48 এখানে আমরা পেয়েছিলাম কাউ স্লটার, প্রোহিবিট দ্য কাউ স্লটার, calves and other milch। ঠিক আছে, কিন্তু এখানে 48 এর বিষয়বস্তু আরেকটা রয়েছে। দেখো, এইগুলো আমরা বলছি কি লিবারাল এন্ড ইন্টেলেকচুয়াল প্রিন্সিপাল। এখানে বলছে টু অর্গানাইজ এগ্রিকালচার এন্ড অ্যানিমেল হাজবেন্ডারি, অর্থাৎ
এখানে বারণ করলো যে কোনো পশু হত্যা করো না, আর এখানে এগ্রিকালচারের কথা বলছে, কারণ আমাদের রুরাল এরিয়াতে আমরা এগ্রিকালচারের সাথে যেটা পাই সেটা হচ্ছে অ্যানিমাল হাজবেন্ড, তাই না? মানে পশুপালন ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রুরাল এরিয়াতে আমরা শুধু বলি এগ্রিকালচার, কিন্তু এগ্রিকালচার নিয়ে কিন্তু আমাদের রুরাল এরিয়া নয়, এগ্রিকালচারের সাথে অবশ্যই এই তোমার পশুপালনটাকে কনসিডার করতে হবে। এই দুটোকে নিয়ে কিন্তু আমার, মানে আমরা বলি না যে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, ইকোনমিক্স এর তিনটে ভাষা বলি। এই প্রাইমারি সেক্টরের মধ্যে এগ্রিকালচার এন্ড অ্যানিমাল হাজবেন্ডারি এই জিনিসগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? অতএব ধরে ধরে কিন্তু আর্টিকেল গুলো একটুখানি মনে রাখতে হবে। আর্টিকেল 44 মনে থাকবে, 45 মনে থাকবে, আর 48 এর দুটো পার্ট। এটাকে আমি ডিভিশন করেছি এই কারণে, অনেক সময় মানে আমি দেখেছি ইউপিএসসি প্যাটার্নে, ওয়েস্ট বেঙ্গল এখনো দেয়নি, কোয়েশ্চেন গুলো এরকম দেয় যে এর মধ্যে কোনটা গান্ধীয়ান প্রিন্সিপাল দিয়ে দিল, তখন কিন্তু মানে একটুখানি যদি আইডিয়া থাকে আনসার করে দেওয়া যায়। এখানে বলছে 48 এ কি বলছে, এখানে 48 এ তে কি বলছে, টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট এন্ড টু সেফগার্ড দ্য ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ। এনভায়রনমেন্টের কথা আমরা আগে পেয়েছি, কিন্তু সেটা কিভাবে পেয়েছি, এই যে প্রোহিবিট, মানে পশু হত্যা করা চলবে না সেইভাবে পেয়েছি, কিন্তু এখানে ডিরেক্টলি এনভায়রনমেন্টের কথা বলে দিচ্ছে আর্টিকেল 48A। আচ্ছা, আর্টিকেল 50, আর্টিকেল 49 কি বলছে, টু প্রোটেক্ট মনুমেন্ট, প্লেস, অবজেক্ট অফ আর্টিস্টিক অর হিস্টোরিক ইন্টারেস্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, যেগুলো মানে জাতীয় পর্যায়ে তার একটা গুরুত্ব রয়েছে, সেই ধরনের কোনো মনুমেন্ট বা কোনো জায়গার তোমাকে রক্ষা করতে হবে, কোনো মনুমেন্টকে রক্ষা করতে হবে, মানে সেটাকে ডিস্ট্রয় করলে হবে না। আর 50 বলছে, 50ও ইম্পর্টেন্ট, আবারও বলছি 50 আর্টিকেলটা ইম্পর্টেন্ট কেন বলছে না, টু সেপারেট জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিস অফ দ্য স্টেট, মানে সোজা কথায় জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভকে আলাদা করে দেওয়া, মানে যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং তাদের কাজের যে পরিধিটা সেপারেট, হ্যাঁ, সেটাকে আলাদা করে দেওয়া হয়েছে আর্টিকেল 50-তে, ঠিক আছে? আর 51 হচ্ছে টু প্রমোট ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি এন্ড গুড রিলেশন উইথ আদার নেশন, অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং মানে আন্তর্জাতিক শান্তি যেটা বলি আমরা, যে এরকম নয় যে বিশ্বযুদ্ধ লাগুক, সেটা আমরা চাই না, সেই শান্তিটা বজায় রাখতে হবে। তো এইগুলো, তো যেটা বললাম রেড কালার যেগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়বে, তারপরও যেগুলো কয়েকটা বললাম সেগুলো একটু দেখবে, মানে একবারে হয়তো আমাকে মনুমেন্টস প্রোটেক্টের কথা কোথায় বলে আছে সেটা যেন কোনোভাবে ভুল না হয়। প্রথম কাজ হচ্ছে রেড কালারে যেগুলো আছে, এসপি কি অ্যাড হয়েছিল, ডিপিএসপি প্রথম থেকেই ছিল, একটা কথা মনে রাখবে, ডিপিএসপি প্রথম থেকেই ছিল, ফান্ডামেন্টাল রাইটস প্রথম থেকেই ছিল, তাই তো? ফান্ডামেন্টাল রাইটস, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস যেটা, ফান্ডামেন্টাল ডিউটিস কত নম্বর আর্টিকেলে আছে? পার্ট 4 এ আর্টিকেল 51 এ, 51 হ্যাঁ, পার্ট 4 এ, হ্যাঁ, এবং আর্টিকেল 51 51। অর্থাৎ একটাই পার্ট, মানে এটা সাব পার্ট বলা চলে, ঠিক আছে, এবং তার আন্ডারে একটাই আর্টিকেল, তো যার ফলে চ্যাপ্টারটাও ছোট আর আমাদের খাটনিও কম। এটা কিন্তু পরে অ্যাড হয়েছে, কিন্তু এখানে প্রথম থেকে ছিল, কিন্তু প্রথম থেকে থাকা সত্ত্বেও কিছু কিছু জিনিস পরবর্তী ক্ষেত্রে অ্যাড হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ থ্রু 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 চারটে ডিপিএসপি অ্যাড করা হলো। কি কি? আর্টিকেল 39, 39A, 43A, 48A। তার মধ্যে আমি অলরেডি 43A আর 48A ইম্পর্টেন্ট বলেছি, এটা অতটা দরকার নেই। হেলদি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন আসবে না জীবনে। ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগাল এড টু দ্য পুয়ার, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট 39A। টু সিকিউর দ্য পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি, যে কথাটা বললাম, শুধুমাত্র তাদেরকে খাটালে হবে না, ম্যানেজমেন্টের দিকেও তারা যাতে পার্ট হতে পারে একটা ইন্ডাস্ট্রি, সেটা দেখতে হবে। আরেকটা টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট এন্ড টু সেফগার্ড দ্য ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ, এটা 48A। তাহলে প্রথমটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু পরের তিনটে কিন্তু ভালো করে পড়তে হবে, যেহেতু এগুলো নতুন অ্যাড হয়েছে, এক নম্বর কথা। আচ্ছা, এটা গেল 42nd, তাহলে চারটে অ্যাড হলো। 44th অ্যামেন্ডমেন্ট একটা ডিপিএসপি অ্যাড হয়েছে, দরকার নেই। মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম, ফ্যাসিলিটিস এন্ড অপরচুনিটিস, দরকার নেই, এটা অতটা ইম্পর্টেন্ট না। এইটা ইম্পর্টেন্ট,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অ্যামেন্ডমেন্টটা 86th অ্যামেন্ডমেন্ট 2002, এটা কেউ বলবে না যেন। অ্যামেন্ডমেন্টের কথা মনে রাখবে, তার সাথে আর্টিকেল, কোন আর্টিকেলটা ঢুকলো সেটা। সাবজেক্ট ম্যাটার অফ আর্টিকেল 45, আমি একটু আগে বলছিলাম না আর্টিকেল 45 এর বলছে চাইল্ড কেয়ার, সেই বয়সটা কত দিয়েছে 0 to 6, কিন্তু প্রথমে এটা ছিল না, এটা পরে এর বয়সটাকে ফিক্সড করা হয়। ঠিক আছে, এই বয়সটাকে কেন ফিক্সড করা হলো এখানে বয়সটাকে ফিক্সড করা এই জন্য হলো যে তখন 21A তে বললো যে 6 থেকে 14, তাহলে 0 থেকে 6 এর কথা কোথাও বলা নেই, তখন সেটা 45 এ আমি মেনশন করে দিতে হলো। তাহলে এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ কি, প্রাথমিক শিক্ষা, তাই তো, ওয়াজ মেড ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21A। ফান্ডামেন্টাল রাইট আমরা কত থেকে পেয়েছি, 12 থেকে 35, তার মধ্যে আর্টিকেল 21A, তাহলে এটা একটা ফান্ডামেন্টাল রাইটস, এলিমেন্টারি এডুকেশন। কিন্তু 0 থেকে 6 বছর অবধি কি করে, পড়াশোনা করে অতটা? দেখো 6 থেকে 14 বছর ছেলেরা পড়াশোনা করবে, ঠিক আছে, কারণ আমরা জানি মোটামুটি 5-এ 1, 5-এ এখন 1-এ নেয় না বোধহয়, 6-এ 1, তো 0 থেকে 6 মধ্যে তাকে আলটিমেটলি কি করতে হবে, কেয়ার নিতে হবে। তাহলে কোন দিক থেকে কেয়ার নেব? কেয়ার বলতে ওই টুকটাক যেটুকু পড়াশোনা সেটা, হ্যাঁ, হেলথের দিক থেকে কেয়ার নিতে হবে, ঠিক আছে। আর এখানে এডুকেশনের কথা বলছে। নাও আর্টিকেল 45 টক্স অ্যাবাউট আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই এডুকেশনটা কিন্তু খুব সামান্য। আর্লি চাইল্ডহুড কেয়ারের মধ্যে ম্যাক্সিমাম যেটা আমরা পাই সেটা হচ্ছে ফুড অ্যান্ড হেলথ, কারণ 0 থেকে 6 বছরের মধ্যে ছেলেরা আর কি পড়বে। তাহলে এই এডুকেশন পার্টটা কিন্তু খুব নগণ্য, সেটা কত, আপ টু 0 থেকে 6 ইয়ার্স। আচ্ছা, তাহলে কোন কোন জায়গায় ডিপিএসপি গুলো অ্যাড হয়েছে সেগুলো আমরা দেখতে যাচ্ছি। প্রথম ডিপিএসপি কটা ছিল বলতো, 13টা। এখানে 4টে অ্যাড হলো, 17টা, 18টা। হ্যাঁ, এখানে বিষয়বস্তু চেঞ্জ হলো, এখানে অ্যাডের কথা বলা যাবে না। তো এই কটা ডিপিএসপি অ্যাড হয়ে কটা হলো সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোন কোন সালে অ্যাড হয়েছে সেটা ইম্পর্টেন্ট। যেমন 97th অ্যামেন্ডমেন্ট 2011, এখানেও একটা নতুন ডিপিএসপি অ্যাড হচ্ছে। দেখো এটা খুব রিসেন্ট, টু প্রমোট কোঅপারেটিভ সোসাইটি, যেটা বলছিলাম এই আর্টিকেলটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোঅপারেটিভ সোসাইটি। তাহলে কোন কোন সালে বা কোন কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোন কোন ডিপিএসপি অ্যাড হয়েছে সেগুলো এই লিস্টের মধ্যে পেয়ে যাচ্ছে। নোট খুব সাজানো গোছানো আছে, অতএব পড়তে এফার্টটা কম দিলেও হবে, কিন্তু মোট কথা ওই আর্টিকেল গুলো মনে রাখতেই হবে যেগুলো বললাম। সেগুলো এবার তুমি মুখস্থের মতো করো বা ডেইলি প্র্যাকটিস করো, সেটা তোমার ব্যাপার, কিন্তু পরীক্ষার সময় এলে নামাতে হবে। আচ্ছা, এই যে একটু আগে বলছিলাম না যে ফান্ডামেন্টাল রাইটস কে জাস্টিসেবল করা হলো এবং ডিপিএসপি কে জাস্টিসেবল করা হলো না কেন, তাহলে এখানে কিছু বলছে যে ল্যাক অফ ফিনান্সিয়াল রিসোর্স অফ দ্য কান্ট্রি, যে কথাটা আমি প্রথমেই বললাম, যে এটাকে যদি এনফোর্স করতে হয় তাহলে আমাদের দেশের টাকা লাগবে, অত পরিমাণ টাকা কিন্তু নেই। আচ্ছা, ভাস্ট ডাইভার্সিটি অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, এটাও একটা মানে কোনো একটা জিনিসের সেই জিনিসটার ব্যাপারে যদি ব্যাকওয়ার্ডনেস থাকে, তাই এখানে কোথায় মনে হলো যে ব্যাকওয়ার্ডনেস আছে। যেমন বলছি ছোট্ট ঘটনা, যে অনেক সময় আমাদের অতীতে ব্রাহ্মণ সমাজে এই বলিদান প্রথা ছিল, ঠিক আছে, বলিদান প্রথা, সে দেখা গেল কেউ ছাগল বলি দিচ্ছে, তো বিভিন্ন পশু বলি প্রথার কথা বলছি। তো এখানে একটা ব্যাকওয়ার্ডনেস কিন্তু কাজ করছে, অর্থাৎ পুরোনো দিনের যে অর্থোডক্স সেকশন যারা ছিল তারা কিন্তু এই সবগুলো খুব মানতো, এবং সেটাই আমরা এখনো অব্দি ফলো করে আসছি। হয়তো অনেকটা কমেছে, ভবিষ্যতে আরো কমবে, কিন্তু সেটা এখনো অব্দি চলছে। তাহলে এই ব্যাকওয়ার্ডনেসটা যদি থেকে যায় তাহলে সেটা ইমপ্লিমেন্ট করা মুশকিল। এখন যদি কেউ বলে ঠিক আছে কালী পুজোর সময় ছাগল টাগল বলি দেওয়া চলবে না, যদিও এখন আইন বিরুদ্ধ, ঠিক আছে, তো সবাই তো মানবে না জিনিসটা, সবাই বলবে এরকম অনেকদিন ধরে হয়ে আসছে আমাদের এরকম। তাহলে এই জিনিসগুলো যতদিন না যাবে ততদিন কিন্তু ডিপিএসপি ইমপ্লিমেন্ট করা যাবে। আচ্ছা, নিউলি বর্ন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান স্টেট, নিউলি বর্ন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান স্টেট, নতুন যে সমস্ত স্টেট গুলো গঠন হয়েছে সেগুলো একটা অনেক সময় বাধা হয়ে যায়,
ঠিক আছে, সব জায়গায় ইমপ্লিমেন্ট করা যায় না। আচ্ছা, এখানে ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস কে এগিয়ে আর কে পিছিয়ে, এ নিয়ে অনেক কিছু কনফ্লিক্ট চলেছে, কার সুপ্রিমেসি বেশি। তো এখানে কতগুলো কেস এর কথা বলা আছে, পরীক্ষার সময় যখন কোয়েশ্চেন আসবে তখন মানে কোন কেসে কি জিনিসটা বলা হলো সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন এখানে চাম্পাকাম দোরাই রাজন কেস 1951, সেখানে সুপ্রিম কোর্ট বলল যে যদি ফান্ডামেন্টাল রাইটস এবং ডিপিএসপির মধ্যে কোনো কনফ্লিক্ট হয় তাহলে সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস এর প্রায়োরিটি পাবে। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটসটা প্রায়োরিটি পাবে যদি কোনো কনফ্লিক্ট হয় আর কি ডিপিএসপি এবং ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে। আবার এটাও তার সাথে সাথে বলে দিল যে ফান্ডামেন্টাল রাইট কে অ্যামেন্ড করা যেতে পারে, কোন একটা ডিপিএসপি ইমপ্লিমেন্ট করার জন্য ফান্ডামেন্টাল রাইটস কে অ্যামেন্ড করা যেতে পারে। মানে এর সাথে বলে দিল যে কোন একটা ডিপিএসপি ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা গেল ফান্ডামেন্টাল রাইটস এর কোন একটা অসুবিধা হচ্ছে, মানে লঙ্ঘিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই ফান্ডামেন্টাল রাইটস কে অ্যামেন্ড করা যেতে পারে, সেটা এই 1951 এর কেসে বলা হয়। তো এর জন্য পার্লামেন্ট কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করলো ডিপিএসপি ইমপ্লিমেন্ট করার জন্য। সেই অ্যামেন্ডমেন্ট গুলো কি কি না, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951, ফোর্থ অ্যামেন্ডমেন্ট 1955 এবং 17th অ্যামেন্ডমেন্ট 1964। এই সমস্ত মানে 1951 পর থেকে এই সমস্ত জিনিসগুলো অ্যামেন্ডমেন্ট করা হলো। ঠিক আছে, তারপরে আসছে গোলকনাথ কেস 1967 এ, সেখানে বলা হচ্ছে The Supreme Court ruled that the FR cannot be amended for the implementation of DPSP। অর্থাৎ এতদিন বলেছিল কি যে ডিপিএসপি ইমপ্লিমেন্ট করতে গেলে এফআর কে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। তো সেখানে এবার সুপ্রিম কোর্ট বলল যে না, এফআর কে অ্যামেন্ডমেন্ট করা যাবে না, ফান্ডামেন্টাল রাইটস কে আমি অ্যামেন্ড করতে পারবো ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে। এবং তার জন্য আবারও সেই মানে কিছু চেঞ্জ মানে চেঞ্জ বলতে কি অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট গুলো করা হলো। যেখানে বলা 24th অ্যামেন্ডমেন্ট 1971, সেখানে কি বলছে না, পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু টেক অ্যাওয়ে এনি এফআর বাই এনঅ্যাক্টিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। টেক অ্যাওয়ে মানে কি, তুলে নেওয়া, তাই তো, কোন একটা ফান্ডামেন্টাল রাইটস কে তুলে নিতে পারে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রয়োগ করে, সেটা 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো। ঠিক আছে, এবং 25th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, অর্থাৎ বছরটা একই, এই বছর দুটো একই। তাহলে এই বছরে আবার আর্টিকেল 31C, আর্টিকেল 31C এর বিষয়বস্তুটা কি একটু দেখে নেবে। ঠিক আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর্টিকেল 31C এটা জাস্ট একটু গল্পের মতো পড়ে নেবে, মানে বিষয়বস্তু নিয়ে আসবে না। আর্টিকেল 31C তে দুটো প্রভিশন, সেই দুটো প্রভিশনের মধ্যে ফার্স্ট প্রভিশনটা ভ্যালিড হলো, সেকেন্ড প্রভিশনটা ইনভ্যালিড হয়ে গেল। কেন সেকেন্ড প্রভিশনটা ইনভ্যালিড হলো? এই কারণে, মানে কেশবানন্দ ভারতী কেসে দেখো সেকেন্ড প্রভিশনটা তোমার ইনভ্যালিড হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না, জুডিশিয়াল রিভিউ গ্রাউন্ডে, মানে জুডিশিয়াল রিভিউ হওয়ার পর সেটা যদি কোনো কারণে আনকনস্টিটিউশনাল মনে হয়, ঠিক আছে, ধরো আমি কোন দুটো প্রভিশন আনা হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেই দুটো প্রভিশনের মধ্যে একটা প্রভিশন দেখা গেল জুডিশিয়াল রিভিউ হচ্ছে না, ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ গ্রাউন্ডে তাকে তুমি বাদ দিতে বাধ্য হলো। তার মানে কি, জুডিশিয়াল রিভিউ হওয়ার পর যদি দেখা যায় সেটা আনকনস্টিটিউশনাল, তখন সেটাকে কি করা হবে, সেটাকে আর রাখা যাবে। ঠিক আছে, তখন আর সেটাকে রাখা যাবে না, তাহলে ওটাকে যথারীতি ইনভ্যালিড করা হবে না। কনস্টিটিউশনের কোনো বেসিক ফিচারকে আমি তুলে নিতে পারবো না, কনস্টিটিউশনের কোনো বেসিক ফিচার্সকে আমি কোনোভাবে তুলে নিতে পারবো না বা অ্যামেন্ড করতে পারবো। ঠিক আছে, কনস্টিটিউশনে অন্যান্য ফিচারকে করা যেতে পারে, কিন্তু যেগুলো বেসিক ফিচার সেগুলোকে কখনো ভাবে তুলে নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে মোদ্দা কথা হলো এই যে আর্টিকেল 31C তে দুখানা প্রভিশন আনা হলো, তার মধ্যে ফার্স্ট প্রভিশনটাকে ভ্যালিড বলা হলো এবং সেকেন্ড প্রভিশনটা ইনভ্যালিড হয়ে গেল। কেশবানন্দ ভারতী কেস হচ্ছে যে 42nd অ্যামেন্ডমেন্ট 1976, অর্থাৎ 67 গেল, 73 গেল, 42nd গেল।
তাহলে 42nd অ্যামেন্ডমেন্টে কি বলা হলো, যে ডিপিএসপি কে বেশি প্রাধান্য দেওয়া হলো ফান্ডামেন্টাল রাইটস এর তুলনায়, ডিপিএসপি কে বেশি প্রাধান্য দেওয়া হলো। তাহলে দেখো এই সমস্ত কেসগুলো থেকে আমরা বুঝতে পারছি যে প্রথমে যেটা শুরু হয়েছিল 1951 সালে, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস কি বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু তার সাথে এটা বলে দেওয়া হয়েছিল যে কোনো সময় ফান্ডামেন্টাল ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যদি ফান্ডামেন্টাল রাইটস কে অ্যামেন্ড করতে হয় তাহলে সেটা করা যাবে। সেটা একদম প্রথম 1951 তে শুরু হলো, দিয়ে সেখান থেকে আমরা আলটিমেটলি 42nd অ্যামেন্ডমেন্টে যেটা এলাম সেটা হচ্ছে ডিপিএসপি কে বেশি প্রাধান্য দেওয়া। 1976 এর পর কি আসে, মিনার্ভা মিল কেস 1980। এখানে কি বলছে যে আগের যে কথাটা বলা হয়েছে অর্থাৎ 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এর যে কথাটা বলা হয়েছে সেটা অসাংবিধানিক অর্থাৎ আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, তার মানে এই যে বলা হয়েছিল না ডিপিএসপি বেশি প্রাধান্য পাবে এফআর এর চেয়ে, ফান্ডামেন্টাল রাইটস এর ডিপিএসপি প্রাধান্য বেশি, সেই কথাটাকে সুপ্রিম কোর্ট কি করলো, ফিরিয়ে নিল, অর্থাৎ যথারীতি আবার আগের অবস্থায় ফিরে গেলাম যে ফান্ডামেন্টাল রাইটস এর প্রাধান্য বেশি। তারপরে 44th অ্যামেন্ডমেন্ট খুব একটা রেলিভেন্ট নয়, জাস্ট আমি দিয়েছি যে আর্টিকেল 31 মানে রাইট টু প্রপার্টি ওয়াজ অ্যাবলিশড এন্ড ইট ওয়াজ মেড লিগাল রাইট আন্ডার আর্টিকেল 300A। মানে আর্টিকেল 31 মানে কিসের মধ্যে পড়ছে, সেটা সেটা কোন রাইটের মধ্যে পড়ছে, রাইট টু প্রপার্টি, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইট। হ্যাঁ, তাহলে এই ফান্ডামেন্টাল রাইটসটাকে কি করা হলো, আলটিমেটলি তুলে নেওয়া হলো বা অ্যাবলিশ করে দেওয়া হলো, সে অন্য জায়গায় ঢুকিয়ে দিল, লিগাল রাইটের মধ্যে ঢুকিয়ে দিল। তাহলে এইটাকে আমি এর মধ্যে ঢোকানোর কারণ হচ্ছে কারণ এটা একটা ফান্ডামেন্টাল রাইটস, কারণ আমার এখানে বিবাদটা চলছে কে এগিয়ে, ফান্ডামেন্টাল রাইটস না ডিপিএসপি এগিয়ে। কখনো কখনো বলছে ফান্ডামেন্টাল রাইটস এগিয়ে, কখনো বলছে ডিপিএসপি। ডিপিএসপি এগিয়ে কিসে বলেছে, 42nd। ঠিক আছে, এফআর এগিয়ে কিসে বলেছে, এই যে তোমরা আগের 1980 সালের যে কেসটা মিনার্ভা মিল কেস, ঠিক আছে, সেটাকে আনকনস্টিটিউশনাল বলে দিল এবং বললো এফআর এগিয়ে। তো আলটিমেটলি এখন যদি বলা হয় তাহলে এখনকার কি, এত কিছু হওয়ার পর আলটিমেটলি এখন কি হলো, তাহলে এখন বললো এফআর আগে, হ্যাঁ এফআর আগিয়ে তো মানে ফান্ডামেন্টাল রাইটসটা আগিয়ে তো। এখন এফআর এফআর এনজয় হ্যাঁ, সুপ্রিমেসি ওভার ফান্ডামেন্টাল রাইট ডিপিএসপি, এগিয়ে আছে। এখানেও একটা লেজুর জুড়ে দিল, উইথ দ্য পারমিশন অফ ইমপ্লিমেন্টেশন অফ ডিপিএসপি বাই অ্যামেন্ডিং দ্য এফআর। মানে তুমি ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে গেলে এফআর কে অ্যামেন্ডমেন্ট করতে পারো, কিন্তু উইথাউট ডিস্ট্রয়িং দ্য বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে তুমি যদি 1951 যেখান থেকে বিবাদটা শুরু হয়েছিল সেখান থেকে আজকের পজিশন যদি দেখো তাহলে কি চেঞ্জ হয়েছে না, 1951 এইখান অব্দি ছিল জিনিসটা, এই অব্দি যে এফআর এনজয় সুপ্রিমেসি ওভার ডিপিএসপি উইথ দ্য পারমিশন অফ ইমপ্লিমেন্টিং ডিপিএসপি ওই অ্যামেন্ডিং এফআর, এই অব্দি ছিল 1951 কেস। তার সাথে কি অ্যাড হলো, যে উইথাউট ডিস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ এফআর কে আমরা অ্যামেন্ড করতে পারি কিন্তু সেটা কোনোভাবেই যেন তার বেসিক স্ট্রাকচারটার কোন রকম চেঞ্জ না হয়। ঠিক আছে, মানে মনে রাখার জন্য আমি এটা বললাম যে যেখান থেকে আমাদের বিবাদটা শুরু হয়েছে 1951 থেকে প্রেজেন্ট পজিশন, তার মধ্যে শুধু এইটুকু অ্যাড হয়েছে। কিন্তু আচ্ছা এবার বলবে কোন জিনিসগুলো মনে রাখতে হবে, কোন জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে বলবো যে 1951 যেটা দিয়ে স্টার্ট হয়েছিল সেটা মনে রাখতে হবে, এখনকার কেস মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, এই যে 42nd অ্যামেন্ডমেন্টে ডিপিএসপি কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল সেটা মনে রাখতে হবে। আর এই যে 44th অ্যামেন্ডমেন্ট 1978 আর্টিকেল 31 কে অ্যাবলিশ করা হলো, এটা তো খুব খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা সেদিন চন্দন খুব ভালো আনসার করেছিল। 44th অ্যামেন্ডমেন্ট এই জায়গাটা থেকে প্রচুর বার কোয়েশ্চেন এসছে যে আর্টিকেল 31 কে হ্যাঁ রাইট কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাবলিশ করা হলো, সেটা এখন কোন আর্টিকেলের মধ্যে আছে, হ্যাঁ কোন পার্টে আছে, সেটা এখন কি ধরনের রাইট, ফান্ডামেন্টাল রাইট না হয় সেটা এখন লিগাল রাইট। এখান থেকে প্রচুর কিন্তু কোয়েশ্চেন আসে, প্রেজেন্ট স্ট্যাটাস থেকে কোয়েশ্চেন আসে। আর এই দুটো কেস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গোলকনাথ কেস, একটা কেশবানন্দ ভারতী কেস। ঠিক আছে, এই দুটো কেসের রায়ও কিন্তু একটুখানি জেনে রাখবে। গোলকনাথ কেস, কেশবানন্দ ভারতী কেস, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা কেশবানন্দ ভারতী কেস আরেকটা কেসের সাথে রিলেটেড, বলতে পারবে? কেশবানন্দ ভারতী ওটা তো ফান্ডামেন্টাল রাইটেও আছে।
ফান্ডামেন্টাল রাইটে আছে, আর যেটা থেকে শুরু করেছেন সেটা প্রিয়াম্বেল। প্রিয়াম্বেল হ্যাঁ, আমাদের preamble। কনস্টিটিউশনের পার্ট কিনা সেই নিয়েও অনেক কিন্তু মানে এই কেসগুলো রিলেটেড তার সাথে, ঠিক আছে? তাহলে ওই বিভিন্ন চ্যাপ্টার পড়তে পড়তে আমরা দেখতে পাবো যে এই কেসগুলো কিভাবে রিলেট করছে। এগুলো খুব মানে নাম করা কেস, মানে কনস্টিটিউশনের কেসের কথা বললে গোলকনাথ, কেশবানন্দ, মিনার্ভা মিল এগুলো খুব উঠে আসে। আর অ্যামেন্ডমেন্ট বললে কিন্তু 42nd, যেটাকে আমরা মিনি কনস্টিটিউশন বলি, 44th, মানে 42nd যদি মিনি কনস্টিটিউশন হয়, 44th সেকেন্ড মিনি কনস্টিটিউশন। 44th মানে 42nd যা যা করা হয়েছিল না, ম্যাক্সিমাম দেখবে তুমি একটু খেয়াল করবে যে 44th সব রিভার্স হয়ে গেছে, 44th সব রিভার্স হয়ে গেছে। তো এই জিনিসগুলো এইগুলো একটু মনে রাখলে কোয়েশ্চেনের প্যাটার্ন দেখলে মোটামুটি বুঝতে পারবে এখান থেকে মানে চ্যাপ্টারটা যে খুব শক্ত তা নয়, কিন্তু ওই আর্টিকেল গুলো একটুখানি ধরে ধরে যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো একটু মুখস্থ করবে, ঠিক আছে?